সবাইকে হাউস টিউটর চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আইএলটিএস রিডিং প্যাসেজগুলো বেশ কঠিন এবং বুঝতে পারাটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু একবার যদি আপনি প্যাসেজগুলো বুঝে বুঝে পড়াটা শিখতে পারেন তাহলে আপনি দুইভাবে উপকৃত হবেন। এক, আপনি আইএলটিএসের সবগুলো মডিউলে ভালো একটা স্কোর পাবেন, এবং দুই, আপনার কাছে ইংরেজির যে কোনো প্যাসেজ পড়ে বুঝতে কোনো কঠিনই মনে হবে না, কারণ আপনি সবচেয়ে কঠিন প্যাসেজগুলো আসলে বুঝতে শুরু করে দিয়েছেন। আপনার এই কঠিন কাজটি সহজ করতেই আমি নিয়মিত ক্যামব্রিজ আইএলটিএস বই থেকে বিভিন্ন ধরনের প্যাসেজ সাধারণ বাংলায় পড়ে পড়ে আপলোড করব। আপনার ইংরেজি শেখার যাত্রা আরও সুন্দর ও আনন্দদায়ক করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন তাহলে শুরু করা যাক। আজকে আমরা আইএলটিএস 16 থেকে টেস্ট 2 এর রিডিং প্যাসেজ অনের প্রথম অংশ পড়ব, এবং আমরা যে প্যাসেজটি নিয়ে আজকে আলোচনা করব সেই প্যাসেজটির টাইটেল হচ্ছে দি হোয়াইট হর্স অফ আফিংটন, বা আফিংটন নামক জায়গার একটা হোয়াইট হর্স বা সাদা একটা ঘোড়া নিয়ে আজকে আলোচনা করা হবে। তাহলে চলুন দেখি কি আলোচনা আমাদের জন্য সামনে আছে। সো প্রথমেই যেটা বলছে যে দি কাটিং অফ হিউজ ফিগার্স। দি কাটিং মানে হচ্ছে যে খোদাই করা বা কাটা। এখানে কাটিং মানে কাট ভার্বের সাথে আইএনজি যোগ করে এটা লেখা হয়েছে, এটাকে আমরা জিরান বলি। হ্যাঁ, সো কাটিং মানে কাটা, এটা নাউন হিসেবে ব্যবহার হয়। কি কাটা? অফ হিউজ ফিগার্স, বড় বড় আকৃতি। হ্যাঁ, বড় বড় আকৃতি কাটা। এখানে আকৃতি বলতে ছবি বোঝানো হয়েছে মূলত। সো বড় বড় আকৃতির ছবি কাটা, অথবা জিওগ্লিফস। তার মানে এই যে আমরা বললাম বড় বড় আকৃতির ছবি কাটা বা খোদাই করা, সেইটাকে অন্য কথায় কি বলে? জিওগ্লিফ বলে। তার মানে জিওগ্লিফের অর্থ হচ্ছে বড় বড় আকৃতির ছবি কাটা বা ছবি খোদাই করা। এই খোদাই করাটা কোথায় সেটা বলছে পরে, যে ইনটু দ্য আর্থ অফ ইংলিশ হিল সাইডস, মানে ইংল্যান্ডের পাহাড়ি এলাকায় মাটিতে খোদাই করা বড় বড় ছবি, যেগুলোকে আমরা জিওগ্লিফও বলতে পারি, জিওগ্লিফ। হ্যাঁ, সো এই জিওগ্লিফ যে খোদাই করা বা তৈরি করার যে কাজটা, সেটা কি বলছে? হ্যাজ টেকেন প্লেস, এটা ঘটে আসছে বা ঘটছে। হ্যাজ টেকেন প্লেস মানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি? অতীতে যে কোনো একটা কাজ শুরু হয়ে বর্তমানেও চলমান আছে, এরকমের কাজ বোঝাইতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। সো এখানে যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করছে, তার মানে হচ্ছে জিওগ্লিফ তৈরি করার যে কাজটা, সেটা অতীতে শুরু হয়েছে, এখনও চলছে বা ঘটছে। তো কত সময় ধরে সেটা বলছে যে ফর মোর দ্যান 3000 ইয়ার্স, মানে 3000 বছরেরও বেশি সময় ধরে এই কাজটা চলমান, মানে জিওগ্লিফ তৈরি করার কাজটা চলে আসতেছে। সো এখানে আমরা হচ্ছে একটা নতুন শব্দ শিখলাম, যে শব্দটা হচ্ছে জিওগ্লিফ। জিওগ্লিফ মানে হচ্ছে পাহাড়ে খোদাই করে যে ছবি আঁকা, সেটাকে বলা হচ্ছে জিওগ্লিফ। তার মানে ছবি আঁকার জন্য আমাদের মাথায় কি আসে? যে একটা ক্যানভাস, এবং সেখানে হচ্ছে রং তুলি দিয়ে ছবি আঁকা হয়। তার মানে এইখানে ক্যানভাসটা হচ্ছে পাহাড়, এবং রং তুলি হচ্ছে কোদাল, ব্যবসা ইত্যাদি ইত্যাদি এই জিনিসগুলো। সো এইগুলো দিয়ে তৈরি করা যে ছবি, সেটা হচ্ছে জিওগ্লিফ। এর পরের যে সেন্টেন্সটা, সেটা বলছে কি, যে দেয়ার আর 56 হিল ফিগার্স স্ক্যাটার্ড অ্যারাউন্ড ইংল্যান্ড। দেয়ার আর, যে কোনো সেন্টেন্সে দেয়ার আর দিয়ে শুরু হওয়া মানে হচ্ছে ওই সেন্টেন্সে কোনো কিছুর এক্সিস্টেন্স বোঝানো হবে। যেমন যদি বলে দেয়ার ইজ আ ব্যাগ ইন মাই হ্যান্ড, মানে আমার হাতে একটা ব্যাগ আছে, বা ইন মাই রুম, আমার রুমের মধ্যে একটা ব্যাগ আছে, এইটা বোঝাইতে পারে, রাইট? বা দেয়ার ইজ আ ক্যাট ইন দ্য রুম, রুমের মধ্যে একটা বিড়াল আছে, সো বিড়ালের অস্তিত্বটা বুঝাইতে হচ্ছে এই দেয়ার আর ব্যবহার করা হয়। সো এখানেও ওরকমের একটা জিনিস বোঝাইতে চাইছে, যে দেয়ার আর 56 হিল ফিগার্স, মানে 56টা এরকমের পাহাড়ি ছবি রয়েছে। কোথায়? স্ক্যাটার্ড অ্যারাউন্ড ইংল্যান্ড, ছড়িয়ে ছিটিয়ে আছে। স্ক্যাটার্ড মানে ছড়িয়ে ছিটিয়ে থাকা। কোথায় ছড়িয়ে ছিটিয়ে আছে? অ্যারাউন্ড ইংল্যান্ড, ইংল্যান্ডের বিভিন্ন জায়গায়। তার মানে ইংল্যান্ডের বিভিন্ন জায়গায় 56টা এরকমের পাহাড়ি ছবি ছড়িয়ে ছিটিয়ে আছে। উইথ দ্য ভাস্ট মেজরিটি অন দ্য চক ডাউনল্যান্ডস, যার মধ্যে অধিকাংশ রয়েছে। ভাস্ট মেজরিটি মানে প্রায় সব বা অধিকাংশ, সবচেয়ে বেশি সংখ্যক। তা অধিকাংশ সংখ্যক রয়েছে কোথায়? চক ডাউনল্যান্ডে। এটাও একটা জায়গার নাম, যে চক নিম্নভূমি। হ্যাঁ, এটা কোথায়? অফ দ্য কান্ট্রিজ, সাউদার্ন কান্ট্রিজ, দেশের
কোন দেশের? ইংল্যান্ড বলা হচ্ছে যেহেতু, তাহলে ইংল্যান্ডের। সো ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলের, দক্ষিণের যে গ্রাম্য এলাকা, সেই এলাকার চক ডাউনল্যান্ডের ওই জায়গাটাতে হচ্ছে এই 56টা হিল ফিগারের অধিকাংশ হিল ফিগার রয়েছে বা পাহাড়ি ছবিগুলো রয়েছে। সো এখানে আমরা স্ক্যাটার্ড একটা শব্দ দেখলাম। স্ক্যাটার্ড মানে ছড়িয়ে ছিটিয়ে থাকা, আর উইথ দ্য ভাস্ট মেজরিটি মানে হচ্ছে বেশিরভাগ, হ্যাঁ, মানে একটা পুরো অংশের অধিকাংশই। সো এটার অধিকাংশ ছবি ছড়াই ছিটে আছে কোথায়? ইংল্যান্ডে। তার মানে ইংল্যান্ড হচ্ছে একটা ফটো ফ্রেম বলা যায়, যেটার বিভিন্ন জায়গায় হচ্ছে অনেক এরকমের হিল ফিগার আর কি রয়েছে। সো তারপরে যেটা বলেছে সেটা হচ্ছে যে দি ফিগার্স ইনক্লুড জায়ান্টস, হর্সেস, ক্রসেস অ্যান্ড রেজিমেন্টাল বেজেস। সো ফিগার্স ইনক্লুড মানে এই ছবিগুলোর মধ্যে রয়েছে, এটা খুবই প্রেজেন্ট সিম্পল টেন্স আর কি, হ্যাঁ, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সো এই ছবিগুলোর মধ্যে রয়েছে কি কি? জায়ান্টস, দৈত্যের ছবি আছে, হর্সেস, ঘোড়ার ছবি আছে, ক্রসেস, ক্রসের ছবি আছে, অ্যান্ড এবং রেজিমেন্টাল বেজেস মানে সেনাবাহিনীর বিভিন্ন ব্যাজ আছে যে, সেই ব্যাজগুলোর ছবিও এর মধ্যে রয়েছে। এরপরে যেটা বলছে এটার সামনে যদি আমরা আগাই, তাহলে যেটা দেখতে পাচ্ছি যে অলদো দি মেজরিটি অফ দিস জিওগ্লিফস, অলদো মানে যদিও। সো এই অলদো এমন একটা কনজাংশন, যেই কনজাংশনটা আসলে দুইটা ভিন্ন ধরনের ইনফরমেশন বা অপোজিট ইনফরমেশন বা বিপরীতমুখী ধারণাকে একত্রিত করে অলদো কনজাংশন দিয়ে, হ্যাঁ। সো দেখি আমাদের এই, তার মানে অলদো যেহেতু আছে, তার মানে এর সামনে আমার দুইটা ভিন্ন ধরনের আইডিয়া আসবে, হ্যাঁ। সো দেখি সেই দুইটা আইডিয়া কি কি। প্রথমটা বলছে দি মেজরিটি অফ দিস জিওগ্লিফস, এই জিওগ্লিফগুলোর বা পাহাড়ি ছবিগুলোর অধিকাংশই ডেট মানে উৎপন্ন হওয়া বা হচ্ছে যেদিন থেকে শুরু হয়েছে সেইটা বোঝাইতে এখানে ডেট ব্যবহার করেছে, বয়স বোঝানো যেতে পারে আর কি, হ্যাঁ। এখানে ডেট মানে তারিখ না। সো অধিকাংশের বয়সটা হচ্ছে কী রকমের? উইদিন দ্য লাস্ট 300 ইয়ার্স অর সো, গত 300 বছর অথবা এরকমের একটা বয়স হবে অধিকাংশের। তবে দেয়ার আর ওয়ান অর টু, যেখানে একটা অথবা দুইটা আছে, দ্যাট আর মাচ ওল্ডার, যেগুলোর বয়স আসলে তার চাইতেও বেশি। সো এইটা আর কি বললো। সো অলদো আমরা শিখলাম এখানে যে এটা হচ্ছে একটা এমন একটা কনজাংশন যেটা দিয়ে বিপরীত দুইটা ধারণাকে যুক্ত করা হয়। সো এখানে দুইটা আইডিয়া কি কি? একটা হচ্ছে যে অধিকাংশের বয়স হচ্ছে 300 বছর বা তার আশেপাশের, আর একটা দুইটা আছে, আর ডিফারেন্ট আইডিয়া কি? একটা দুইটা আছে যেগুলোর বয়স আসলে তার চাইতেও বেশি। তাহলে এখানে আমরা যদি একটু দেখি, একটু সামারাইজ করি, কারণ আমাদের এই রিডিং প্যাসেজে আসলে সামারাইজেশন করাটা গুরুত্বপূর্ণ, মূল তথ্যগুলো জানাটা গুরুত্বপূর্ণ, কারণ এইগুলো দিয়ে আমরা হচ্ছে ওই যে হেডিং ম্যাচিং করতে পারি। সো ওই জায়গায় স্কিলটা কাজে লাগবে। সো এখানে কি বলছে? জিওগ্লিফ হচ্ছে যে পাহাড়ে এর মাটি কেটে কেটে আঁকা ছবি, এবং এইগুলো তৈরি হয়েছে প্রায় 3000 বছর ধরে এগুলো তৈরি হচ্ছে, এবং পুরো ইংল্যান্ডে প্রায় 56টা হিল ফিগার আছে বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায়, যার অধিকাংশ হচ্ছে দক্ষিণাঞ্চলে। আর আরেকটা হচ্ছে এই আলোচনা করছে যে এখানে বিভিন্ন ধরনের ছবি আছে, যেমন দৈত্য, ঘোড়া, ক্রস, সেনাবাহিনীর ব্যাজ, এবং এগুলোর অধিকাংশের বয়স হচ্ছে 300 বছর বা তার চাইতে, দুই একটা আছে তার চাইতে বেশি। এরপরে আমরা হচ্ছে যদি একটু দেখি যে বলছি কি দি মোস্ট ফেমাস অফ দিস ফিগার্স, এই ছবিগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত ছবিটা ইজ হয়, পারহ্যাপস অলসো দ্য মোস্ট মিস্টেরিয়াস, মানে এর মধ্যে সবচেয়ে বিখ্যাত যেটা সেটা সম্ভবত সবচেয়ে বেশি রহস্যময়। সো একটা জায়গায় রাইটার কনফার্ম যে এটা সবচেয়ে বেশি বিখ্যাত, কিন্তু আরেকটা জায়গায় কনফিউজড। পারহ্যাপস বলতে আসলে একটু সম্ভবত বোঝানো হয় যে যেখানে শিওর না, হ্যাঁ, এরকমের পরিস্থিতিতে ব্যবহার হয় পারহ্যাপস। সো সম্ভবত যে এইটা হচ্ছে সবচেয়ে বেশি বিখ্যাত, যেমন সম্ভবত এটা সবচেয়ে বেশি রহস্যময়, এবং সেটা কি? দি আফিংটন হোয়াইট হর্স ইন অক্সফোর্ডশায়ার, অক্সফোর্ডশায়ার নামক একটা জায়গায় ও আফিংটন হোয়াইট হর্সটা হচ্ছে সবচেয়ে বেশি বিখ্যাত এবং সম্ভবত সবচেয়ে বেশি রহস্যময় আর কি, ঠিক আছে। সো এখানে কিন্তু আমরা একটা সুপারলেটিভ ডিগ্রির ব্যবহার দেখলাম দুইটা, যে দি মোস্ট ফেমাস সবচেয়ে বেশি বিখ্যাত, আর একটা হচ্ছে কি দি মোস্ট মিস্টেরিয়াস সবচেয়ে বেশি রহস্যময়, ঠিক আছে। এই দুইটা আমরা হচ্ছে দেখলাম সুপারলেটিভ ডিগ্রির ব্যবহার দেখলাম।
এরপরে হচ্ছে কি বলছে, পারহ্যাপস বললো তো সম্ভবত, ওইটা তো দেখলাম। এরপরে যে সেন্টেন্সটা সেটা বলছে দি হোয়াইট হর্স হ্যাজ রিসেন্টলি বিন রিডেটেড। সো এই হোয়াইট হর্সের যে ঘটনাটা সেটা বলছে যে নতুন করে এর বয়স ঠিক করা হয়েছে। তার মানে এটার আগে একটা বয়স ছিল, আগে একটা বয়স ধারণা করা হতো, সেটা দেখতে পারি আমরা। অ্যান্ড এবং শোন টু বি ইভেন ওল্ডার, এবং এটাকে দেখানো হয়েছে আরও বেশি বয়স্ক হিসেবে দেখানো হয়েছে, মানে এটার বয়স আরও বেশি হিসেবে দেখানো হয়েছে। তার মানে আগে একটা ছিল কিসের থেকে, দেন থেকে ইটস প্রিভিয়াসলি অ্যাসাইন্ড, অতীতে এটার আর একটা বয়স অ্যাসাইন করা ছিল, সেইটার চাইতেও বেশি বয়স হিসেবে দেখানো হয়েছে। তাহলে অতীতে কোন বয়সটা ছিল, সেটা বলছে অ্যানসিয়েন্ট প্রি রোমান আয়রন এজ ডেট, মানে প্রাচীন রোমানদের লৌহ যুগের একটা তারিখ ঠিক করা হয়েছিল, সেই তারিখেরও আগে থেকে এটা তৈরি করা হয়েছে, সেইটা আসলে এইখানে বলার চেষ্টা করা হয়েছে। সো এখানে আমরা যে টেন্সটা দেখতে পাই যে হ্যাজ বিন রিডেটেড, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভয়েসে করা হয়েছে। তার মানে এটা ঘোড়া নিজে ঠিক করে না, এটা অন্য কেউ ঠিক করে দিয়েছে তার বয়সটা, ঠিক আছে। ওকে, এইবার আমরা তাহলে হচ্ছে পরের সেন্টেন্সটাতে যাই। পরের সেন্টেন্সটাতে কি বলছে, মোর কন্ট্রোভার্সিয়াল ইজ দ্য ডেট অফ অ্যানিগমেটিক লং ম্যান। মোর কন্ট্রোভার্সিয়াল, সবচেয়ে বেশি, আরও বেশি বিতর্কিত, মানে উপরে তো একটা বলছে যে বিতর্কিত আছে বা মিস্টেরিয়াস হইতে পারে সম্ভবত, এখানে বলছে আরও বেশি কন্ট্রোভার্সিয়াল, আরও বেশি বিতর্কিত কি, ইজ দ্য ডেট অফ অ্যানিগমেটিক লং ম্যান অফ উইলমিংটন ইন সাসেক্স। সাসেক্সের অ্যানিগমেটিক মানে রহস্যময়, হ্যাঁ, ওই যে মিস্টেরিয়াসের এটা হচ্ছে যে সমর্থক শব্দ অ্যানিগমেটিক। সো লংম্যান অফ উইলমিংটন, সাসেক্সের যে লংম্যান অফ উইলমিংটন নামের যে একটা রহস্যময় ছবি আছে, এইটার বয়সটা হচ্ছে আরও বেশি কন্ট্রোভার্সিয়াল। সো এখানে আমরা একটা নতুন শব্দ শিখলাম, সেটা হচ্ছে এনিগমেটিক। এনিগমেটিক মানে হচ্ছে রহস্যময়, হ্যাঁ। এবং আরেকটা নতুন গঠন দেখলাম, সেটা হচ্ছে মোর কন্ট্রোভার্সিয়াল ইজ দ্য ডেট। মানে নর্মাল স্ট্রাকচারে কি থাকতো, এটা নর্মাল স্ট্রাকচারে হয়তো থাকতো এরকমের যে দি ডেট অফ দ্য অ্যানিগমেটিক লংম্যান উইলমিংটন ইজ, এইভাবে করে থাকতো। কিন্তু এখানে বলছে না, মোর কন্ট্রোভার্সিয়াল ইজ দ্য ডেট অফ অ্যানিগমেটিক, এইটাকে বলে ইনভার্টেড সেন্টেন্স স্ট্রাকচার, মানে একটু স্টাইলিশ করে রিপ্রেজেন্ট করা হয় আর কি এই সেন্টেন্স স্ট্রাকচারে, যে রহস্যময় লংম্যান উইলমিংটনের যেই বয়স সেটা হচ্ছে আরও বেশি কন্ট্রোভার্সিয়াল, সেটা বোঝানোর জন্য। সো অ্যানিগমেটিক একটা শব্দ শিখলাম মানে রহস্যময়, আর কন্ট্রোভার্সিয়াল আর একটা শব্দ শিখলাম যার মানে হচ্ছে আমাদের বিতর্কিত। সো এরপরে যেটা বলছে, হোয়াইল মেনি হিস্টোরিয়ানস আর কনভিন্সড, যেখানে অনেক মানুষজন, অনেক ইতিহাসবিদ কনভিন্সড মানে তারা রাজি, যে তারা মনে করেন যে দি ফিগার ইজ প্রি হিস্ট্রি। আচ্ছা, তো উপরে বলছে যে ওই তার বয়সটা হচ্ছে অনেক বেশি রহস্যময়, তাহলে রহস্যময় কোন জায়গায় সেইটার ব্যাখ্যাটা আর কি এখানে দিচ্ছে। এখানে বলতেছে যে হোয়াইল মেনি হিস্টোরিয়ানস আর কনভিন্সড, অধিকাংশ ইতিহাসবিদরা আসলে মনে করেন যে ফিগার ইজ প্রি হিস্ট্রি, এই ফিগারটা বা এই ছবিটা তৈরি করা হয়েছে প্রাগৈতিহাসিক যুগে, মানে যখন ইতিহাস লেখা শুরু হয় নাই সেই সময় থেকে, মানে যখন খাতা কলমও ছিল না, এখন তো ফেসবুকও আছে। সো ফেসবুক তো দূরের কথা, যখন খাতা কলমও ছিল না, লেখালেখিই ছিল না, সেই সময় আগে এটা তৈরি করা হয়েছে, কিছু হিস্টোরিয়ানরা মনে করে। আদার্স বিলিভ দ্যাট, মানে সেখানে অন্যরা মনে করেন কি, ইট ওয়াজ দ্য ওয়ার্ক অফ অ্যান আর্টিস্টিক মঙ্ক, এটা হচ্ছে একটা কাজ ছিল কার, একজন শৈল্পিক সন্ন্যাসীর, শিল্পী ভাব এরকম একজন সন্ন্যাসী এটা তৈরি করছিলেন ফ্রম আ নিয়ার বাই প্রায়রি, কাছাকাছি ওই ছবিটার কাছাকাছি থাকা কোনো একটা মঠ বা গির্জা থেকে এসে তিনি তৈরি করছিলেন, একজন যাজক এটা তৈরি করছিলেন, সন্ন্যাসী। অ্যান্ড ওয়াজ ক্রিয়েটেড বিটুইন দ্য 11th and 15th সেঞ্চুরি, এবং এটা তৈরি করা হয়েছে কবে, 11 থেকে 15 সেঞ্চুরির মধ্যে। সো একদল মনে করে যে এটা প্রাগৈতিহাসিক, আর একদল মনে করে না, এটা 11 থেকে 15 শতাব্দীর মধ্যে তৈরি করা হয়েছে, মাঝখানে কিন্তু অনেক বড় একটা ডিফারেন্স। সো এইটা নিয়ে মিস্টেরিটা আরও বেশি, সেই জন্য বলছে আর কি। সো এখানে আমরা হোয়াইলের ব্যবহার দেখলাম, হোয়াইল দিয়েও দুইটা ডিফারেন্ট টাইপের মতামতকে একত্রিত করা হয়েছে, একটা কনজাংশন, কন্ট্রাস্টিং কনজাংশন বলে যেটাকে। সো এরপরে আমরা হচ্ছে একটু সামনের দিকে যাই। এখন বলছে যে দি মেথড অফ কাটিং
দিজ হিউজ ফিগার্স ওয়াজ সিম্পল। সো মেথড মানে হচ্ছে পদ্ধতি অফ কাটিং, খোদাই করার পদ্ধতি। হ্যাঁ, কাটিং, এখানে কাটিং মানে হচ্ছে ওই যে জিরান্ড, হ্যাঁ, নাউন হিসেবে ব্যবহার হয়। সো দি মেথড অফ কাটিং দিস হিউজ ফিগার্স, এই যে বড় বড় ছবিগুলো খোদাই করার যে পদ্ধতি, এটা ছিল সিম্পলি টু রিমুভ ওভারলাইং গ্রাস, এগুলোর উপরে থাকা যে ঘাস, সেই ঘাসগুলোকে সরিয়ে দেওয়া। টু রিভিল দ্য গ্লিমিং চক, কী জন্য সরিয়ে দেওয়া? টু রিভিল, প্রকাশ করতে বা সামনে নিয়ে আনতে, দি গ্লিমিং হোয়াইট চক বিলো, ভিতরে থাকা সাদা চকচকে উজ্জ্বল যে চকগুলো, সেই চকগুলো বের করে আনার জন্য ঘাসগুলো সরিয়ে দেওয়াটা ছিল সিম্পল পদ্ধতি, এবং এইভাবে করে ছবিগুলো তৈরি করা হতো। সো এইখানে নতুন একটা জিনিস আমরা দেখতে পাই, সেটা হচ্ছে যে টু রিমুভ এবং টু রিভিল, এইটাকে বলা হয় ইনফিনিটিভ। মানে কোনো কিছু উদ্দেশ্যে কোনো কাজ করা বোঝাইলে, পারপাস বোঝাইতে আর কি, এই টু প্লাস ভার্বের প্রথম রূপটা ব্যবহার করা হয় ইনফিনিটিভ। টু রিমুভ সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে, আবার টু রিভিল প্রকাশ করার উদ্দেশ্যে, এরকমের আর কি। হ্যাঁ, অলরাইট। সো তারপরে কি বলছে? তারপরে বলছে হাউএভার, যাই হোক। এই যে হাউএভার আসলো, হাউএভার দিয়ে হচ্ছে উপরে যা বলা হয়েছে তার চেয়ে ডিফারেন্ট কোনো কিছু একটা বলা হবে, সেই জন্য হাউএভার ব্যবহার করা। এটাও একটা লিঙ্কিং ওয়ার্ড। হ্যাঁ, সো হাউএভার দি গ্রাস উড সুন গ্রো, উপরে বলছে যে ঘাসগুলোকে ছড়াই ফেলা হতো, এখানে উল্টাটা বলতেছে। হাউএভার বলছি যখন, তার মানে উল্টা কিছু একটা আসবে। গ্রাস উড সুন গ্রো ওভার দ্য জিওগ্লিফের উপরে ঘাসগুলো জন্মাইতো, অ্যাগেইন আবার জন্মাইতো। আনলেস, যদি না, এটা নতুন একটা গ্রামার, আনলেস দিয়ে যদি না বোঝানো হয়। যদি না, ইট ওয়াজ রেগুলারলি ক্লিনড, এটা নিয়মিত পরিষ্কার করা হতো। অর স্কোর্ড মানে ঘষা মাজা করা। হ্যাঁ, পরিষ্কার করা বা ঘষা মাজা করা হতো রেগুলারলি বাই এ ফেয়ারলি লার্জ টিম অফ পিপল, এবং এটা একজন দুইজন করলে হতো না, বড় একটা টিম বা অনেকজন মানুষ দিয়ে এটা পরিষ্কার করা হতো। যে ওর কি একটা অবস্থা, যে ওরে একজন দুজন মিলে কাজ করলে হবে না, সবাই মিলে কাজ করতে হবে, না হলে আবার নতুন করে জন্মাবে। ফেসবুকের স্ট্যাটাসের মতন ভুল করে দিয়ে দিবেন, মানুষজন স্ক্রিনশট নিয়ে রাখবে, আপনি যতই ডিলিট করেন আবার সামনে আসবে, মানুষজন স্ট্যাটাস দিয়ে দিবে। যা হোক, সো এখানে আমরা হাউএভারের ব্যবহার দেখলাম। আর একটা হচ্ছে উড সুন গ্রো দেখলাম। উড গ্রো মানে হচ্ছে হতো, করতো, খেত, যেত। উড প্লাস ভার্বের বেস ফর্ম যদি আসে তাহলে এরকমের একটা অর্থ হয়। এখানে যেমন উড গ্রো মানে জন্মাইতো বা গজাইতো আর কি, এরকমের একটা জিনিস। তারপর বলছে ওয়ান রিজন দ্যাট দি ভাস্ট মেজরিটি অফ হিল ফিগার্স হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড। ওয়ান রিজন, একটা কারণ, আরও কারণ থাকতে পারে, তবে একটা কারণের কথা এখানে বলতেছে। অন কারণ, দ্যাট যে দি ভাস্ট মেজরিটি অফ হিল ফিগার্স হ্যাজ ডিসঅ্যাপিয়ার্ড, অধিকাংশ বা অনেক বড় সংখ্যক একটা ছবিগুলো যে হারিয়ে গেছে তার একটা কারণ ইজ হয়। তাহলে এই সেন্টেন্সে সাবজেক্ট হচ্ছে অন রিজন এবং ভার্ব হচ্ছে ইজ। অন রিজন ইজ, একটা কারণ হচ্ছে। সো একটা কারণ কিসের, সেটার একটা এক্সপ্লেনেশন দিছে এই যে দি ভাস্ট মেজরিটি অফ হিল ফিগার্স হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড, এইটা দিয়া। সো একটা কারণ হচ্ছে আমার সাবজেক্ট, ইজ হচ্ছে হয়। দ্যাট যে হোয়েন দ্য ট্র্যাডিশনস অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফিগার্স ফেডেড, যখন দি ট্র্যাডিশনস মানে ঐতিহ্য, অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফিগারের সাথে বা ছবিগুলোর সাথে সম্পৃক্ত যেই ট্র্যাডিশনসগুলো বা ঐতিহ্যগুলো ছিল, সেগুলো যখন ফেডেড, সেগুলো যখন হারিয়ে যেত, পিপল নো লঙ্গার বদার্ড, তখন আর মানুষ এটাকে মনে রাখতো না। অর রিমেম্বার্ড, অথবা এটা নিয়ে চিন্তা করতো না অথবা মনে করতো না। বদার মানে চিন্তা করা, আর রিমেম্বার মানে মনে করা। চিন্তাও করতো না, মনেও করতো না। টু ক্লিয়ার অ্যাওয়ে, পরিষ্কার করার কথা। দি গ্রাস, ঘাস পরিষ্কার করার কথা। টু এক্সপোজ দ্য চক আউটলাইন সামনে নিয়ে আসার জন্য। হ্যাঁ, বা চক আউটলাইন সামনে না নিয়ে আসলে তো ছবিগুলো দেখা যাবে না। সো একটা কারণ ছিল কি, কারণ ছিল হচ্ছে যে এই ছবিগুলোর সাথে যে ট্র্যাডিশনগুলো যুক্ত ছিল সেগুলো যখন হারাই গেছে, সেই সময় মানুষ আর ঘাসও পরিষ্কার করে নাই, আর এই ছবিগুলোও কি আস্তে আস্তে হারাই গেছে। সো এটা আমরা দেখলাম। এরপরে বলছি ফার্দার মোর হচ্ছে এরকমের একটা লিঙ্কিং ওয়ার্ড, যে লিঙ্কিং ওয়ার্ডটা সেম টাইপস অফ আইডিয়া
এক্সটেন্ড করার জন্য ব্যবহার করা হয়। এর আগে বলছে হারায় যাওয়ার একটা কারণ, এখন হয়তো এরকম এইটা টাইপের কোনো একটা ইনফরমেশন হয়তো আরও অ্যাড করবে, এই জন্য ফার্দার মোরটা ব্যবহার করছে। ওভার হান্ড্রেডস অফ ইয়ার্স, হান্ড্রেডস অফ ইয়ার্স মানে কি শত শত বছরেরও বেশি সময় ধরে, দি আউটলাইন্স মানে গঠনগুলো, হ্যাঁ, উড সামটাইমস চেঞ্জ, ওই ছবিগুলোর গঠনগুলো ওই যে উড চেঞ্জ পরিবর্তন হয়ে গিয়েছে, হ্যাঁ, পরিবর্তন হয়ে গিয়েছে। ডিউ টু বলতে বোঝায় কারণে, হ্যাঁ, কোনো কিছুর কারণে যখন ঘটে তখন ডিউ টু, এটার পরিবর্তন আমরা বিকজও ব্যবহার করতে পারি। সো উড সামটাইমস চেঞ্জ, মাঝে মাঝে পরিবর্তন হয়ে যেত ডিউ টু কিসের কারণে? পিপল নট অলওয়েজ কাটিং, মানুষজন সবসময় কাটতো না ইন এক্স্যাক্টলি দ্য সেম প্লেস, একদম যে জায়গায় কাটা দরকার সেই জায়গায় আউটলাইনগুলো কাটতো না। দাস এইভাবে করে ক্রিয়েটিং আ ডিফারেন্ট শেপ টু দ্য অরিজিনাল জিওগ্লিফ, এবং এইভাবে করে কি হয়েছে, নতুন শেপ তৈরি হয়েছে অরিজিনাল জিওগ্লিফের উপরে। তার মানে ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকমের হয়ে গেছে অনেক সময়, যে একটা ঘোড়ার ছবি ছিল এখানে, ওইটা ভুল জায়গায় অনেক দিন পর পর কাটার কারণে দেখা গেছে যে ওটা একটা বিড়ালের ছবি হয়ে গেছে বা কুকুরের ছবি হয়ে গেছে, এরকম হইতেই পারে, রাইট? সো এই সেন্টেন্সটাতে আমরা দেখলাম ফার্দার মোর একটা লিঙ্কিং ওয়ার্ড, যেটা দিয়ে নতুন কোনো একটা ইনফরমেশন অ্যাড করা বোঝায় সিমিলার টাইপসের, আর ডিউ টু মানে হচ্ছে কারণে, রাইট? এগুলো হচ্ছে দেখলাম। সো আজকে এই পর্যন্তই। এর পরের যে অংশগুলো আছে সেই অংশগুলো আমরা হচ্ছে এর পরের ভিডিওগুলোতে আমরা হচ্ছে আলোচনা করার চেষ্টা করব। আমাদের জন্য হচ্ছে যদি কোনো সাজেশন থাকে, পরামর্শ থাকে, জানাতে পারেন কমেন্ট বক্সে। আর আপনাদের জন্য শুভকামনা রইল, আপনাদের ইংরেজি শেখার যাত্রা আরও আনন্দদায়ক হোক। ধন্যবাদ।